এবার আমরা চলে আসি 7-এর 1 নাম্বারটায়। এটা আবার একটা নতুন ধরনের অঙ্ক, মানে নতুন ধরনের মধ্যে ভেদি, কিন্তু ওর প্রসেসটা একটু আলাদা, একটু একটু পার্থক্য আছে। তো সেই জিনিসটা কি সেটা দেখে নাও, অল্প একটু পার্থক্য আছে। কি বলেছে আমাদেরকে? বলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারিজাস এ বি যদি হয়, তাহলে বলছে এ প্লাস বি ভ্যারিজাস এ মাইনাস বি হবে। এর আগের অঙ্কগুলোতে কি ছিল? এটা বলে দিচ্ছিল, এটা বের করতে হচ্ছিল, মানে সরল পার্টটা আমাদেরকে বলে দিচ্ছিল, সোজা দিকটা বলে দিচ্ছিল, আমাদের একটু কমপ্লেক্স বা জটিল দিকটা বের করতে হচ্ছিল। এবার আমাদেরকে কি করছে? জটিল দিকটা বলে দিচ্ছে, সোজা দিকটা বের করতে হবে। তো কি করব আমরা? একই রকম আগের অঙ্কটার মতোই করব। কি করব? আমরা লিখতে পারি এখানে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর দিয়ে লিখলাম, এটা ইকুয়াল টু লিখলাম কে ওয়ান ইন্টু এ বি লিখতে পারি। এখানে লিখে দিলাম কে ওয়ান সমান সমান অশূন্য ভেদ ধ্রুবক লিখে দিলাম। অর তাহলে এটাকে আমরা কি করতে পারি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বিটাকে এদিকে নিয়ে চলে আসলাম, এ বি ইজ ইকাল টু হয়ে গেল কে ওয়ান। অর আরেকটু কাজ করছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2ab, নিচে একটা 2 গুণ করলাম, তাহলে এদিকেও একটা 2 গুণ করব। কোথায়? নিচে। এদিকে 2 নিয়েছি, তাহলে এদিকেও 2 নিয়েছি, পাশে লিখে দিব। উভয় পক্ষে 2 দিয়ে ভাগ করে পাই, বা লিখে দিতে পারি 1/2 দিয়ে গুণ করে পাই। আচ্ছা, বা দিয়ে এবার আমরা যোগ ভাগ প্রক্রিয়া করব। কেন নিচে 2 নিলাম, কেমন করে বুঝবো যে আমাদেরকে এখানে 2 নিতে হবে? আগের অঙ্কের ক্ষেত্রে তো স্যার 2 নেননি। কেন 2 করলাম? কারণ যখনই যোগ ভাগ করবো, দেখনি এখনই যোগ ভাগ করলেই বুঝতে পারবে কি হবে যোগ ভাগটা। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, আর নিচে কি হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। এখানে কি হবে? কে টু প্লাস 2, আর এখানে কি হবে? কে টু মাইনাস 2। পাশে কি লিখে দেব? যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, পেলাম। অর এবার এটাকে একটু সাজিয়ে লিখি, কি লিখবো? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার লিখলাম, আর এখানে কি লিখবো? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান সমান, এটাকে আমরা কে ধরে নিচ্ছি বা কে ওয়ান ধরে নিচ্ছি, কে ধরে নাও। তাহলে এখানে কি লিখলাম? ধরি কে টু প্লাস 2 বাই কে টু মাইনাস 2 ইজ ইকাল টু কে ধরে নিচ্ছি। তাহলে দেখো উপরেরটা একটা ফর্মুলা পড়ে গেছে, এই যে এই ফর্মুলাটা, যাতে এখানে যদি আমি 2 না নিতাম তাহলে এখানে এবি আসতো, তাহলে এখানে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার আসতো, তাহলে মাঝখানে যদি এবি থাকে তাহলে তো ফর্মুলা পড়বে না। সেই জন্য আমাদেরকে 2-4 লাইন, যখন আমরা এই অঙ্কটা পড়া শুরু করবো, 2-4 লাইন পরে কি করতে চাইছি সেটা সেইভাবে আগেরটাকে আমরা সাজিয়ে নেব। পরে আমরা কিরকম বানাতে চাইছি সেটাই যাতে আসে, সেটাই আমরা আগে থেকে চিন্তা করে সেই স্টেপটা নিয়ে নেব। তাহলে উপরেরটা কার সূত্র পড়লো? এ প্লাস বি, এটাকে কে ওয়ান ধরো। কেন বলছি এটাকে? হ্যাঁ, কে ওয়ান, কে টু, কে থ্রি ধরো। তাহলে এটা কি হবে? এর হোল স্কোয়ার বাই নিচে এ মাইনাস বি এর হোল স্কোয়ার ইজ ইকাল টু হয়ে গেল কে থ্রি। এবার বর্গ করে দিলাম, তাহলে কি হবে? এ প্লাস বি বাই এ মাইনাস বি ইজ ইকাল টু কি হবে? বা এই পার্টটাকে আমরা ওদিকে নিয়ে যাচ্ছি। তারপরে এই এদিকের পরে আমরা ওই দিকে করছি, উপরে করছি, এখানটায় করছি। এবার এখানকার পরে এখানে, তাহলে এটা ছিল। তাহলে এই উপর পোর্শনটা একটা সূত্র পড়ছে না, এ প্লাস বি হোল স্কোয়ার, আর এটা কি হবে? এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখছি, কি লিখছি? এ প্লাস বি এর হোল স্কোয়ার বাই নিচে এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান সমান কি ছিল? কে থ্রি। অর কি হচ্ছে? বর্গ করে দিলাম, তাই তো? এবার বর্গমূল করে দিচ্ছি। তা বর্গমূল করে দিলে এই গোটা পার্টটা কি হয়ে যাবে? কে থ্রি হবে তো? তাহলে কে থ্রি অর আমরা লিখতে পারি কি? এ প্লাস বি ইকুয়াল টু, এখানটাকে কে থ্রিটাকে কে ধরে নিলাম, আর পাশে কি থাকলো? এ মাইনাস বি। পাশে কি লিখলাম? ধরি
√k3 মানে কে, এটা এটা মানে কি, মনে করো আমাদের আসলো √16, মনে করো এখানে √16 এসছে, তাহলে এটা সমান সমান কি হবে 4 না? তাহলে √16 একটা আলাদা সংখ্যা, 4 একটা আলাদা সংখ্যা, তার মানে এটাকে ভেঙেই তো আমি এটা পেয়েছি। তার মানে আমরা k3 এর √কে ভেঙে আমরা কে পেয়েছি ধরলাম। তো সেই জিনিসটাই এখানে করা। এগুলো এগুলো দেখে ভয় পেয়ে কোনো লাভ নেই, এগুলো দেখে ভয় পেয়ে না। আচ্ছা, তাহলে এটা কি হলো, অতএব a প্লাস বি, a প্লাস বি ভ্যারিজাস হয়ে গেল a মাইনাস বি। কেন, ইকুয়াল চিহ্ন আর ধ্রুবক উঠে গিয়ে ভ্যারিজাস চলে আসে, ব্যাস এটাই প্রমাণিত। একদম সোজা, এই অঙ্কগুলো একদম সোজা, একটু মাথা খাটাবে, একটু প্র্যাকটিস করবে, তাহলেই হয়ে যাবে। এইবার তাহলে আমরা দেখি 7-এর 2 নাম্বারটা। 7-এর 2 নাম্বার কি বলছে, একই ধরনের অঙ্ক, এটা ভেরিজাস যদি এটা হয় তাহলে এটা দেখাও। তাহলে এখান থেকেই প্রুফ করব, একদম আগের মতো, আগেরটা যা ছিল সেইভাবেই করব। কি করব, এখান থেকে অর দিয়ে এটা কি লিখবো, x³ প্লাস y³ সমান সমান লিখলাম k1 ব্র্যাকেটে x³ মাইনাস y³ লিখলাম অর, তাহলে এটা কি হবে x³ প্লাস y³ বাই নিচে x³ মাইনাস y³ ইকুয়াল টু k1। এখানে লিখে দিই একটু, কি জানো, k1 অশূন্য ভেদ ধ্রুবক, এটা হয়ে গেল অর। এবার এটাকে যোগ ভাগ করে দিই, তাহলে x³ প্লাস y³ প্লাস x³ মাইনাস y³ এখানে কি হবে x³ প্লাস y³ মাইনাস, যেহেতু নিচ্ছি তাহলে এর সাইন চেঞ্জ হয়ে যাবে, তাহলে কি হবে x³ প্লাস y³ হয়ে যাবে। এই জায়গাটা খুব সাবধানে করবে, নাহলে ভুল হবে। সমান সমান k1 প্লাস 1, নিচে কি হবে k1 মাইনাস 1, কেন এর নিচে তো 1 ছিল, এই কিছু নেই মানে 1, সেই জন্য এটা হলো। এখানে কি লিখে দেবো, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, লিখে দিলাম। যোগ ভাগ প্রক্রিয়া করলাম, করার পরে কি হলো, y³ কেটে গেল, x³ কেটে গেল, তাহলে উপরে কি থাকলো 2x এর কিউব, নিচে কি থাকলো 2y এর কিউব ইকুয়াল টু, এই গোটাটাকে আমরা একটা কিছু ধরে নিই, k2 ধরে নিলাম, তাহলে পাশে অবশ্যই লিখতে হবে k1 প্লাস 1 বাই k1 মাইনাস 1 সমান সমান আমরা k2 ধরে নিলাম অর, তাহলে এই 2 কেটে গেল, তাহলে কি হলো x বাই y এর হোল কিউব হয়ে যেতে পারে সমান সমান k2, দুটোর উপরে কিউব আছে, হোল কিউব করে দিলাম, ঠিক আছে। তাহলে এবার এই পাশ থেকে, এখান থেকে আমরা কোথায় যাব, ওইদিকে, ওই পাশটাতে যাচ্ছি, এখানে চলে এসেছি। তাহলে এখানে কি বেরোলো লাস্টে, অর দিয়ে কি ছিল x বাই y এর কিউব সমান সমান বেরিয়েছিল k2 অর, তাহলে কিউব যদি তুলে দিই তাহলে এখানে কি হবে x বাই y সমান সমান, এখানে কি হবে, এটা কি হবে k2, এখানে 3, এর ভিতরে 3, এইভাবেও লিখতে পারো, বা কেউ যদি ভাবো যে স্যার আমি এভাবে লিখবো k2 এর পাওয়ার হবে 1/3, তাও হবে, যেটা খুশি। তো আমরা ওইভাবে লিখি k2 এখানে 3 অর, আমরা করছি কি x বাই y সমান সমান এই গোটাটাকে ধরে নিলাম k3, ধরতেই পারি, কি ধরলাম ঘনমূল, এটা সমান সমান ঘনমূল k2 সমান সমান ধরলাম k3, এটা ধরলাম। এবার এখানে আবার যোগ ভাগ প্রক্রিয়া করব, কেন, কারণ এখানে যোগ ভাগ প্রক্রিয়া করলে দেখো এই পাশটা চলে আসছে, এই যেটা আসছে সমান সমান কি হবে k3 প্লাস 1 বাই k3 মাইনাস 1, পাশে কি লিখে দিলাম যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। তার মানে আমি অঙ্ক দেখে দেখে করছি, এই যে অঙ্কটা কি বানাতে হবে সেটাই আমি সেটা দেখে দেখেই এখানে সেই ট্রিটমেন্টটা, সেইভাবে অপারেশনটা আমরা করছি। তাহলে এটা কি হয়ে গেল x প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান সমান কে ধরে নিলাম, এখানে কি করলাম ধরি k3 প্লাস 1 বাই k3 মাইনাস 1 সমান সমান কে ধরে নিলাম অর, এটাকে পাশে পাঠিয়ে দিলাম, তাহলে কি হবে x প্লাস ওয়াই সমান সমান কে ব্র্যাকেটে x মাইনাস ওয়াই, তাহলে অতএব x প্লাস ওয়াই ভ্যারিজাস x মাইনাস ওয়াই প্রমাণিত। কেন, আর সমান আর ধ্রুবক সংখ্যা মিলেই তো ভ্যারিজাস হয়। এই
দেখে নাও, খুব সোজা অঙ্ক, উত্তরে যা চেয়েছি সেই মতো করে আমরা এগোবো, তাহলেই হবে। এবার চলো আমরা 8 নম্বর অঙ্কটা দেখি। 8 নম্বর অঙ্কটা কি বলছে? বলছে 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারে। ভেদতত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি চাষ করতে কতদিন সময় লাগবে সেটা বের করো। তার মানে আমাদের এখানে 3 রকমের চলরাশি দিয়েছে। একটা দিয়েছে কৃষকের সংখ্যা, একটা দিয়েছে সময় 5 দিন, আর একটা দিয়েছে জমির পরিমাণ। 3টে জিনিস দিয়েছে। তো 3টে চলরাশি যদি হয় তাহলে আমরা এখানে 3টে চলরাশি আগে ধরে নিই। ধরি সময়, যেহেতু সময়টা বের করতে দিয়েছে, সময় সমান সমান আমরা এক্স দিন ধরে নিলাম, ঠিক আছে। আচ্ছা, আর কি লিখব? শ্রমিকের সংখ্যা, এটাকে আমরা ওয়াই জন ধরে নিলাম। আর আরেকটা কি দিয়েছে? জমির পরিমাণ, এটাকে আমরা জেড বিঘা ধরে নিলাম। এই 3টে জিনিস আমরা ধরে নিলাম। তাহলে আমরা আগে এই 3টের আগে একটা সম্পর্ক কি সেটা একটু লেখার চেষ্টা করি। কি? যেহেতু সময় বের করতে দিয়েছে, তাই জন্য সময়ের সঙ্গে এর সম্পর্ক করব, আবার সময়ের সঙ্গে জমির পরিমাপের সম্পর্ক লিখব, যেমন অনুপাত সমানুপাতে করেছিলে একদম সেই রকম। তাহলে আমরা কি লিখছি? যখন সময়ের সঙ্গে শ্রমিকের সম্পর্ক করব, তখন জমির পরিমাণটাকে স্থির রাখবো। তাহলে এখানে লিখছি কি, যে জমির ত্রৈরাশিকের মতো জমির পরিমাণ স্থির রেখে সময়ের সাথে শ্রমিকের সংখ্যার সম্পর্ক ব্যস্তভেদ। কেন ব্যস্তভেদ? কেন? কারণ যদি জমিটা স্থির থাকে, জমির পরিমাণ, মনে করো 5 বিঘা জমি আমাকে চাষ করতে হবে, 5 বিঘা জমি আমি চাষ করতে চাইছি, আমার কাছে 10 জন লোক আছে, 10 জন লোক আছে। তাহলে 10 জন লোক দিয়ে এই 5 বিঘা জমি চাষ করতে ধরলাম আমার 8 দিন সময় লাগলো, সাপোজ 8 দিন লেগেছে। 5 বিঘা জমি চাষ করব, 10 জন লোকের 8 দিন সময় লাগছে। এবার আমি লোক সংখ্যাকে বাড়িয়ে দিলাম, এখন আমার কাছে 20 জন লোক নিলাম আমি। তাহলে ওই 5 বিঘা জমি চাষ করতে আমার সময় নিশ্চয়ই কম লাগবে, তাহলে এর জায়গায় কি লাগবে? কম লাগবে। তাহলে দেখো, এটা বাড়িয়েছি তাই জন্য এটা কমে যাচ্ছে, তাহলে একদিকে বাড়ছে একদিকে কমছে, এইরকম ঘটনা যখন হবে তখন আমরা সেটাকে কি বলবো? সেটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক বা ব্যস্ত ভেদ। আর যদি অনুপাতে করি তাহলে ব্যস্ত সমানুপাতি বলবো, আর যদি ভেদে করি তাহলে ব্যস্ত ভেদ বলবো। তাহলে অতএব সম্পর্কটা কেমন হলো? এক্স ভ্যারিজাস 1/y, পাশে কি লিখবো? যখন জেড স্থির, যখন জেড স্থির, এটা একটা সম্পর্ক হলো। তাহলে অতএব এটা থাকলো। আচ্ছা, এটা 1 নম্বর দিয়ে রাখলাম। এবার আমরা কি করব? শ্রমিকের সংখ্যা লিখছি। শ্রমিকের সংখ্যা স্থির থাকলে সময়ের সাথে জমির পরিমাণের সম্পর্ক কি হবে? সরল ভেদ। কেন? যত বেশি লোক থাকবে তত বেশি জমি চাষ করতে পারবো। 10 জন লোক যদি 10 বিঘা জমি চাষ করে বা 20 বিঘা জমি চাষ করে, তাহলে আমি যদি 20 জন লোক নিই, বাড়িয়ে দিই, তাহলে আমার বেশি জমি চাষ করতে পারবো। তাহলে এটা হবে সরল ভেদ। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? এক্স ভ্যারিজাস জেড, এখানে কি হবে? যখন কে স্থির, ওয়াই স্থির, ওয়াই মানে কে? শ্রমিকের সংখ্যা স্থির। তাহলে এটা 2 নম্বর হয়ে গেল, তাই তো? এটাকে 2 নম্বর দিয়ে দিতে পারি। তাহলে এবার আমরা কি লিখতে পারি? যৌগিক ভেদ তত্ত্বের উপপাদ্য থেকে পাই। উপপাদ্য থেকে কি পাবো? আমরা জানি
এক্স ভ্যারিজাস যদি 1/y হয়, আবার এক্স ভ্যারিজাস যদি জেড হয়, তাহলে আমরা কি লিখতে পারি? এক্স ভ্যারিজাস কি হবে? z/y। এই দুটোকে কম্বাইন করে লিখতে হয়। এটা হলো। তাহলে অতএব এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি কে ইন্টু z/y। এটা আমরা সম্পর্ক পেয়ে গেলাম 3 নাম্বার। এটা হচ্ছে আমাদের আসল সম্পর্ক। হলো। এবার এই সম্পর্কটা হলো। এবার আমরা একটু উপরটা মিটিয়ে দিই এটাকে ঠিক করার জন্য। তাহলে এবার আমরা এই সম্পর্কটা পেয়ে গেছি, 3 নাম্বার দিলাম। দিয়ে করবো কি, এখানে এক্স জেড আর ওয়াই এর মানটা বসিয়ে দেবো। তাহলে কে বের করবো প্রথমে? তাহলে এক্স ওয়াই জেড এর মান কি আমাকে দিয়ে দিয়েছে? হ্যাঁ দিয়েছে। এখানে কি দিয়ে দিয়েছে? যখন এক্স সমান সমান কত বলেছে? এক্স সমান সমান কত বলেছে? 15, ওয়াই সমান সমান বলেছে 5, আর জেড সমান সমান বলেছে কত? 18। মানগুলি 3 নংয়ে বসিয়ে পাই। এক্স মানে কি? এক্স মানে ছিল সময় 15 দিন, ওয়াই ছিল শ্রমিক সংখ্যা 5 জন, আর জেড ছিল জমির পরিমাণ 18 বিঘা। তাহলে ওইগুলোকেই মানগুলো এখানে বসিয়ে দিচ্ছি এখানে। তাহলে এটা কেমন হয়ে যাবে? তাহলে অতএব জেড এর ভ্যালু হচ্ছে 15 ইকুয়াল টু কে ইন্টু জেড এর ভ্যালু হচ্ছে কত? 18 বাই নিচে 5। তাহলে অর কে ইকুয়াল টু হয়ে গেল, এটা দিকে গুণ হয়ে গিয়ে উপরে হয়ে গেল 75, নিচে হয়ে গেল 18। কে এর মানটা পেয়ে গেলাম। এবার যেই কে এর মানটা পেয়ে গেলাম, সঙ্গে সঙ্গে আমরা করব কি, আবার লিখছি। আবার দেখো আমাকে মান দিয়ে দিয়েছে নিশ্চয়ই, সেকেন্ড মান দিয়েছে কি? 10 জন কৃষক 12 বিঘা জমি। তাহলে 10 জন কৃষক মানে ওয়াই ইকুয়াল টু 10 আর জেড ইকুয়াল টু বলে দিল কত? 12। এবং কে এর মান কোথায়? 3 নংয়ে। আবার এটাতেই বসাচ্ছি 3 নংয়ে বসিয়ে পাই। এই অঙ্কগুলো প্রথম অঙ্কগুলোর মতো অনেকটা। তাহলে অতএব কি হয়ে যাবে? এবার এখানে যদি মানটা বসিয়ে দিই, তাহলে এক্স সমান সমান কি হলো? কে এর মান হচ্ছে কত? 75/18 ইন্টু জেড এর মান কত? 12/10। এই যে এখানে মান বসাচ্ছি, এখানে 3 নম্বর সমীকরণটাতে 12/10। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালুটা কাটাকাটি করে বের করতে হবে। কিভাবে? এটা কেটে দিই 6 দিয়ে, তাহলে 2, এটাকে 6 দিয়ে কেটে দিলে 3, এটাকে কেটে দিলাম 25, এটাকে 5 দিয়ে কাটলে 5, এটাকে কেটে দিলাম 2, এটার সঙ্গে এটা কেটে দিলাম, তাহলে হলো 5। তাহলে এক্স এর ভ্যালু কত পেলে? 5। তাহলে উত্তরে কি লিখবো? এক্সটা কি ধরেছিলাম? এক্সটা ধরেছিলাম কতদিন সময় লাগবে। তাহলে 5 দিন সময় লাগবে। এটাই অ্যান্সার। দেখো সোজা, এটা একদম প্রথম দিকের অঙ্কগুলোর মতো। প্রথম দিকের অঙ্কগুলো ছিল একটা সমীকরণ দিয়ে 3 মান দিয়ে দিচ্ছিল, আবার কে এর মান বের করছিলাম, ওই ধরনের অঙ্কগুলো এটা। তো একদম সোজা। এবার আমরা 9 নম্বর অঙ্কটা একটু দেখি। 9 নম্বর অঙ্কটা কি বলছে? বলছে গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল বেঁধে আছে। তার মানে এখানে দুটো চলরাশি আছে। একটা কি? একটা হচ্ছে গোলকের আয়তনটা, আর একটা কি? গোলকের ব্যাসার্ধটা। তাহলে এই দুটোকে আমরা অঙ্কটা সম্পূর্ণ পড়িনি, একটা লাইন পড়ে যেটা বুঝলাম সেটা আগে করে নিই। কি বলছে? তাহলে কি ধরবো? তাহলে ধরি দুটো চলরাশি আছে, তো তাহলে ধরি গোলকটির ব্যাসার্ধ সমান সমান আর একক ধরলাম, এবং আয়তনটাও ধরে নিচ্ছি ভি ঘন একক। সাপোজ আয়তনটা ধরে নিলাম ভি ঘন একক। তাহলে সম্পর্কটা কেমন হলো? আমরা জানি যে আয়তনের সঙ্গে আমরা জানি ব্যাসার্ধের সাথে আয়তনের সম্পর্ক কি হবে? সরল ভেদ।
কেন? যত ব্যাসার্ধ বেশি হবে, আমরা যদি একটা এইটুকু দুই মাপের বা 2 সেমি মাপের যদি একটা গোলক নিই, ওর যে আয়তন হবে, আমরা যদি একটা ওর থেকে বড় 3 সেমি নিই, তাহলে ওর আয়তন বড় হবে। তার মানে আবার যদি এর থেকে বড় যদি নিই 4 সেমি, তাহলে এটা বড় হবে। তার মানে ব্যাসার্ধ যত বাড়াবো, ওর আয়তনও তত বাড়তে থাকবে। তাহলে ব্যাসার্ধও বাড়ছে, আয়তনও বাড়ছে, দুদিকেই বাড়ছে। তার মানে সম্পর্কটা কি হবে? সরল ভেদ। তাহলে সরল ভেদ যদি হয়, তাহলে আমরা এর সম্পর্কটা পেলাম। তাহলে অতএব সম্পর্কটা কি হবে? তাহলে লিখতে পারি ভি ভ্যারিজাস আর কিউব। কেন? কেন বলে দিয়েছে, ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে, তাই না? ব্যাসার্ধের ত্রিঘাত, এখানে লিখে দিই একটু, ত্রিঘাতের সাথে। তাই ব্যাসার্ধের ত্রিঘাতের সাথে আয়তনের সম্পর্ক সরল ভেদ আমাদেরকে বলে দিয়েছে। তাহলে ভি ভ্যারিজাস আর কিউব ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে। তার মানে অতএব ভি সমান সমান আমরা বলতে পারি কে আর 3। কেটা কি? কে সমান সমান অশূন্য ভেদ ধ্রুবক। এই সম্পর্কটা আমাদেরকে বলেই দিয়েছে, তাই ওটা নিয়ে আর চিন্তা করে লাভ নেই, সোজা। তাহলে এটা থাকলো। এবার আমাদেরকে বলেছে যে এটুকুটা পেলাম। এবার আমাদেরকে বলেছে কি বলেছে, যে 1.1/2 আর 2.1/2 মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট 3টে গোলককে গলিয়ে একটা গোলক বানানো হবে। তাহলে লিখছি, তাহলে এই সম্পর্কটাকে আমরা 1 নাম্বার দিয়ে রাখলাম। এবার লিখছি, প্রথম ছোট গোলকের ব্যাসার্ধ সমান সমান 1.1/2 মানে 3/2, ব্যাসার্ধ না সরি ব্যাস কত? এত মিটার হলে আয়তন কত হবে? আয়তন হবে কে ইন্টু 3/4 হবে। কেন? এত সমান সমান, এই যে এখানে ব্যাস বলেছে এটা, তাহলে মানে ব্যাসার্ধ কত হবে? 3/4 না? ব্যাস যদি এটা হয়, তাহলে ব্যাসার্ধ এটা হবে না? আমি পাশাপাশি লিখছি তো, তোমরা কিন্তু পাশাপাশি লিখবে না, তোমরা নিচে নিচে করতে থাকবে। তাহলে এটা হবে। তাহলে এখান থেকে কি হবে? কে ইন্টু 27/8 এত ঘন মিটার সমান সমান কি হলো? 27K/8 ঘন মিটার। এটা হলো প্রথমটার। তাহলে একই রকম ভাবে করব দ্বিতীয় ছোট গোলকের, একবার লিখছি এবার। ব্যাসার্ধ সমান সমান কত বলেছে? 2/2 সমান সমান 1 মিটার বলে দিয়েছে। যেহেতু ব্যাস 2 বলেছিল, ওই জন্য ব্যাসার্ধ বলে দিলাম। এত হলে এর আয়তন কত হবে? এর আয়তন হবে কে ইন্টু 1 এর কিউব সমান সমান শুধু কে ঘন মিটার। হয়ে গেল। এবার লিখছি তৃতীয় ছোট গোলকের ব্যাসার্ধ, একবারে করে দিচ্ছি। ওর বলেছিল 2.1/2 মানে 5/2, তার মানে 5/4 এত মিটার। কারণ ব্যাস কত বলেছিল? ব্যাস বলেছিল কত? 2.1/2 মানে কত? 5/2। 5/2 ছিল ব্যাস, তাহলে ব্যাসার্ধ কত হবে? আবার 2 দিয়ে নিচে গুণ করবো না, সেজন্য 4 হলো। তাহলে এটা হলে আয়তন কত হবে? কে ইন্টু 5/4 এর কিউব, তার মানে 125 কত হচ্ছে? 125। তাহলে কে ইন্টু 125/64 এত ঘন মিটার, তার মানে 125K/64 ঘন মিটার। তাহলে প্রথম গোলকের আয়তন পেলাম এইটা, দ্বিতীয় গোলকের আয়তন পেলাম এটা, তৃতীয় গোলকের আয়তন পেলাম এটা। তার মানে 3টে গোলককে গুলিয়ে একটা গোলক বানাচ্ছে। তাহলে মোট আয়তন সমান সমান কি হবে? 27K/64 প্লাস কে প্লাস 125K/64 এত ঘন মিটার।
এই সবটিকে আমি যদি যোগ করে দিই তাহলে কত পাবো? 27K/8 এত ঘনমিটার, এটা পাবো আমরা। করার পরে বলছে যে এটা গলিয়ে একটা গোলক বানাবে এবং তার ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। তো ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করার জন্য আমরা কি করব? ধরি বড় গোলকটির ব্যাসার্ধ সমান সমান এক্স মিটার আমরা ধরে নিলাম, ব্যাসার্ধ এক্স মিটার। তাহলে এর আয়তনটা কত হবে? তাহলে এর আয়তনটা কত হচ্ছে? আয়তনটা হবে কি হবে? কে ইন্টু x3 এত ঘন মিটার। কোথা থেকে পেলাম? ওই যে যেখানে শর্তটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই শর্তের মধ্যে মানটা বসিয়ে দিলাম। শর্তটা কি ছিল? ভি ইজ ইকাল টু কে আর কিউব ছিল না? এই যে ভি ইজ ইকাল টু ছিল কে আর কিউব, এরকম ছিল শর্তটা। সেই শর্তের মধ্যে ভিটা হচ্ছে আয়তন, কেটা হচ্ছে কে, আর আরটাকে আমরা এক্স ধরেছি, তাহলে আয়তনটা হয়ে গেল কে এক্স কিউব ঘনমিটার। তাহলে এটা হয়ে গেল আমরা বলছি আয়তন, আর ওই সবটিকে যোগ করে পেয়েছি এটা, তাহলে নিশ্চয়ই এটা আর এটা সমান, কারণ তিনটে গোলককে গলিয়ে একটা গোলক পেয়েছিলাম, সেই গোলকটার আয়তন আমাদের বলেছে 27K/8, আর আমরা সেই গোলকটার ব্যাসার্ধ ধরে নিলাম, বড় গোলকটার ব্যাসার্ধ ধরে নিলাম, ধরে ওর আয়তনটা বের করলাম। তাহলে এই বড় গোলকটাই তো এটা, তার মানে লিখে দেবো কি? শর্তানুসারে কে ইন্টু x3 সমান সমান 27K/8। কে আর কে কেটে গেল, তাহলে এক্স কিউব সমান সমান কি হলো? 27/8, অর এক্স কিউব সমান সমান আমরা লিখতে পারি 3/2 এর কিউব। তাহলে অতএব এক্স সমান সমান পেয়ে গেলাম 3/2। তাহলে অতএব আমাদের কি চেয়েছে? বড় নতুন গোলকটির কি হবে? তাহলে লিখছি নতুন, তাহলে এটাকে নতুন গোলক করে দাও, নতুন। তাহলে নতুন গোলকটির কি পেলাম? ব্যাসার্ধ পেয়ে গেছি 3/2 মিটার। তাহলে নতুন গোলকের ব্যাস কি হবে? ব্যাস সমান সমান 3/2 ইন্টু 2, এটার সঙ্গে এটা কেটে গেল, তার মানে 3 মিটার। এটাই অ্যান্সার। দেখো আমি 10 নম্বর অঙ্কটা তোমাদেরকে করে রেখেছি, আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি অঙ্কটা কিভাবে হবে। বলছে ওয়াই দুটি চলের সমষ্টির সমান, তার মানে ওয়াই দুটি চলের সমষ্টি, তার মানে দুটো চল আমরা একটা এ একটা বি ধরেছি, তাহলে এই দুটো চলের সমষ্টির সঙ্গে সমান হচ্ছে ওয়াই। তাহলে এই সমীকরণটা যেটা পেলাম তার নাম্বার দিয়ে দিলাম 1। আচ্ছা, এবার আমাদেরকে বলে দিয়েছে তার মধ্যে একটা মানে এ এক্স এর সঙ্গে সরল বেঁধে আছে, যেমন বলে দিয়েছে দেখো একটি এক্স চলের সঙ্গে সরল বেঁধে, একটি মানে এ হচ্ছে একটি আর এটা অপরটি, দুটো আছে। তাহলে এ এক্স এর সঙ্গে সরল বেঁধে আছে, তাহলে সরল বেঁধে আছে মানে কি? এ ইকুয়াল টু k1x লিখতে পারি, যেখানে k1 হচ্ছে অশূন্য ধ্রুবক, আমরা জানি সমানুপাতিক তুললে এরকম আসে। এবং বিটা মানে অপরটা বলছে ব্যস্ত বেঁধে আছে, তাহলে বি সমানুপাতিক 1/x, তাহলে এখান থেকে সমানুপাতিক চিহ্নটা উঠিয়ে দিলে সমান, তাহলে k2 ধরলাম, তাহলে b ইজ ইকাল টু k2/x, তাহলে k2 হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা, তার মানে a এর মানটা পেয়ে গেলাম, তার মানে আমরা কি a এর মানটা পেয়ে গেলাম, b এর মানটা পেয়ে গেলাম। যেই a এর মানটা আর b এর মানটা পেয়ে গেলাম, সেটা নিয়ে গিয়ে আমরা এর মধ্যে বসিয়ে দিচ্ছি। কার মধ্যে? এটার মধ্যে বসিয়ে দিচ্ছি a এর মানটা আর b এর মানটা। বসিয়ে দিলে কি হবে? y ইকুয়াল টু এর মান কত? এর মান কত? k1x, তাহলে k1x প্লাস b এর মান কত? এই যে k2/y, k2/x, তাহলে এখানে বসিয়ে দিলাম k2/x। তাহলে এটা আমরা আরেকটা সমীকরণ পেলাম, এই সমীকরণটার নাম্বার দিয়ে রাখলাম 2। এবার আমাদেরকে বলে দিয়েছে যে আমরা জানি x এর মান 1 আর y এর মান -1, যদি হয় তাহলে 2 নম্বর থেকে আমরা কি পাবো? এখানে আমরা এটার মধ্যে আমরা x এর ভ্যালু আর y এর ভ্যালুটা বসিয়ে দেবো। বসিয়ে দিলে k1 আর k2 দিয়ে একটা ইকুয়েশন পেলাম। এই যে x এর 1 আর -1 এখানে পুট করে দিলাম এর মধ্যে, এই যে y ইজ ইকাল টু -1, k1টা k1, x হচ্ছে 1, k2 বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এরকম একটা ইকুয়েশন পেলাম, সেটাকে নাম্বার দিলাম 3। সেম ঘটনা আমরা এদিকে করছি, x এর ভ্যালু এবার 3 বলে দিয়েছে আর y এর ভ্যালু 5 বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে আবার একটা এরকম ইকুয়েশন পাবো, আমরা পাবো। কোথায় মান বসালাম? আবার 2 নম্বরে বসিয়েছি।
বসিয়ে দুটো ইকুয়েশন পেলাম, এখানে একটা ইকুয়েশন পেলাম আর এটা একটা ইকুয়েশন পেলাম। এবার এই দুটো ইকুয়েশনকে দেখো K2 আছে, এখানেও K2 আছে, তার মানে এটা থেকে যদি এটাকে মাইনাস করে দিই তাহলে K2 কেটে যাবে। তাহলে 4 থেকে 5, 4 থেকে 3 আমরা বিয়োগ করে দিলাম। এই যে বিয়োগ করলাম, বিয়োগ করে আমরা কি পেয়ে গেলাম? K1 পেয়ে গেলাম। যেই K1 পেয়ে গেলাম, এই K1 এর মানটা নিয়ে এসে আবার আমরা 3 নম্বরে বসিয়ে দিলাম। কেন করছি এগুলো? এগুলো করার উদ্দেশ্য হচ্ছে আমরা এই যে ইকুয়েশনটা আছে এর মধ্যে K1 আর K2 এর মানটা বসিয়ে দিতে যদি পারি তাহলে এটা উত্তর বেরিয়ে যাবে। আমাদের উত্তর বলেছে y আর x এর মধ্যে সম্পর্ক কি, তাহলে K1 আর K2 এর মানটা যদি বসিয়ে দিতে পারি তাহলে y আর x এর মধ্যে সম্পর্ক হয়ে যাবে এটাই। সেই জন্য এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটাকে আমরা সলভ করছি। এই যে সলভ করলাম, সলভ করে K1 পেলাম, K1 এর মানটা নিয়ে এসে আবার এর মধ্যে বসিয়ে দিলাম, তাহলে K2 পেয়ে গেলাম। যেই K1 আর K2 পেয়ে গেলাম ওই মানটা নিয়ে এসে এখানে বসিয়ে দিলাম, K1 আর K2 জায়গায় বসিয়ে দিলাম, বসিয়ে দিলে ওটাই উত্তর। বুঝতে পারলে? ভালো করে অঙ্কটা দেখবে, বারবার করে অসুবিধা হলে আবার রিপিট করবে, রিপিট করে অঙ্কটাকে আবার করে ভালো মতো শুনবে, তাহলে অসুবিধা হবে না, অঙ্কটা সোজা আছে। চলো এবার আমরা 11 নম্বর অঙ্কটা দেখি। 11 নম্বর কি বলছে? বলছে এ সমানুপাতিক হচ্ছে বি, আবার বি বলছে সমানুপাতিক সি। এটা মানে আমরা কি বুঝতে পারি? এটা মানে আমরা বুঝছি যে অতএব বি ইজ ইকাল টু ধরলাম K1C। এবার বি এর মানটা এখানে বসাবো, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এ ইজ ইকাল টু, এটাকে K2 ধরি এরকম। আচ্ছা, এখানে পাশে লিখে দিচ্ছি, এখানে K1 আর K2, K1 K2 হলো অশূন্য ভেদ ধ্রুবক, লিখে দিলাম। এবার এই বি এর মানটা নিয়ে এসে এখানে বসাচ্ছি, তাহলে কেমন হবে? এ সমান সমান হয়ে গেল K1 আর বি এর মান তো হচ্ছে K2C, তাহলে অতএব এ ইজ ইকাল টু হয়ে গেল K1 K2C। তাহলে অতএব আমরা এখানে বি এর মানটা এ সমান সমান পেয়ে গেলাম KC, পাশে লিখে দিলাম K সমান সমান K1 ইন্টু K2 ধরি, এটা করে রাখলাম। তাহলে এ এর মানটা পেয়ে গেলাম, বি এর মানটাও আমরা পেয়ে গেছি, হলো। এবার আমাদেরকে কি বলেছে? একটা শর্ত বের করতে দিয়েছে, বের করে দেখাও বলেছে, এই দুটো সমান হবে, এটা করে দেখাতে হবে। তো আমরা কি করব? আমরা লিখছি বাম পক্ষ, বাম পক্ষ করছি। বাম পক্ষ করে আমরা কি যেন নিয়মটা জানি, আমরা এরকম ধরনের যখন প্রমাণ করতে দেয় তখন ডান পাশটাকে নিচে নিয়ে চলে আসি, নিচে নিয়ে এসে ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করে ধ্রুবক দেখানোর চেষ্টা করি। তাহলে আমরা এখানে কি করব? বাম পক্ষে লিখব কি? এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব বাই, নিচে কি লিখব? এ বি সি, ব্র্যাকেটে কি আছে? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটা লিখে দিলাম। এটা এটা বাঁ দিকে ছিল, এটা ডান দিকে ছিল, তো দুটোকে নিচে করে দিলাম। করে এবার আমরা সমান চিহ্ন দেখি কি বেরোচ্ছে, বা এটা থেকে আমরা একদম ডাইরেক্ট সমান চিহ্ন করতে থাকি। সমান চিহ্ন করলে কি হবে? এ বি বি সি এগুলোর মানগুলো এবার আমরা বসিয়ে দেবো। বসিয়ে দিলে কি হবে? বসিয়ে দিয়ে যদি তাহলে কি হবে? তাহলে এখানে হচ্ছে কে এর মান বসাচ্ছি কে সি এর কিউব, বি এর মান কি ছিল? কে টু সি এর কিউব হয়ে গেল, প্লাস বি এর মান কি? K2C এর কিউব, সি এর মান সি কিউবই আছে, সি এর মান সি কিউবই আছে, আর এর মান হচ্ছে KC এর কিউব। আচ্ছা, নিচে কি আছে? ABC, এ মানে হচ্ছে কত? KC, বি মানে কত? K2C, আর সি মানে তো সি। সেকেন্ড ব্র্যাকেটে বলতে দিচ্ছি এ এর মান কি আছে? KC এর কিউব প্লাস বি এর মান কি আছে? K2C এর কিউব প্লাস সি কিউব, এই তো। এই তো হলো সমান সমান, সমান সমান দিলাম। তাহলে এখানে কি করছি দেখো, এটাকে যদি গুণ করে দিই, এখানে কি হচ্ছে? K3C3 ইন্টু
এখানে কি হচ্ছে K23C3 প্লাস এখানে কি হচ্ছে K23C ইন্টু সি কিউব প্লাস এটা কি হচ্ছে সি কিউব ইন্টু কে কিউব সি কিউব। এই হলো, সব ব্র্যাকেট খুলে দিলাম। এবার এই তিনটে গুণ আছে, তাহলে কি হবে সি কিউব ইন্টু K2 হয়ে গেল। আর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি থাকছে, বা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলে কি হবে কে কিউব সি কিউব প্লাস এটা কি হবে K2 কিউব সি কিউব প্লাস এটা কি হবে সি কিউব। এরকম হয়ে গেল। এবার এই পাশে চলে যাচ্ছি, এই পাশে সমান চিহ্ন দিয়ে এই পাশে কি ছিল, এই পাশটা ছিল এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব, বাই নিচে ছিল এ বি সি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এরকম ছিল। সমান চিহ্ন দিয়ে এই পাশটা করছি। এই পাশটা কি হবে দেখো, এই দুটো পাশাপাশি গুণ হয়ে বসবে, কিছু হবে না, কে কিউব K2 কিউব আর সি কিউব গুণ করলে C6 প্লাস এখানে K2 কিউব থাকবে শুধু আর C4 হবে, তাই তো নাকি? তাহলে কি হলো কে কিউব, তাহলে K2 কিউব C4 প্লাস এখানে কি হবে কে কিউব C6 তাহলে এখানে 6ই হবে। তাহলে এখানে কি হবে কে কিউব C6 হলো। আর নিচে কি হচ্ছে এটা আছে, এখান থেকে যদি আমি সি কিউব কমন নিয়ে বাইরে গুণ করে দিই তাহলে বাইরে হয়ে যাবে K2 C6 C3 ছিল আর একটা C3 এখান থেকে কমন নিলাম, তাহলে এটা C6 হয়ে গেল। আর C3 যদি এখান থেকে সি কিউব যদি কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকবে কে কিউব K2 কিউব প্লাস 1, তাহলে কে কি থাকলো কে কিউব প্লাস K2 কিউব প্লাস 1, এটা পড়ে থাকলো। এবার দেখো উপর থেকে আমি কমন নিয়ে নিচ্ছি C6, তাহলে কি পড়ে থাকবে কে কিউব K2 কিউব প্লাস K2 কিউব প্লাস কে কিউব পড়ে থাকলো। আর নিচে পড়ে থাকলো C6 আছে, আর এখানে কি পড়ে থাকলো K2 আর এখানে পড়ে থাকলো কে কিউব প্লাস K2 কিউব প্লাস 1, এই যে C6 কেটে গেল। আর এই গোটাটাকে আমরা ধরে নিলাম একটা কিছু, মনে করো K4 বা K3 ধরে নিলাম, সাপোজ K3। তাহলে পাশে লিখতে হবে ধরি K3 সমান সমান এই গোটাটা কিটা K2 কিউব প্লাস K2 কিউব প্লাস কে কিউব, আর এখানে হয়ে গেল K1 K2 K3 প্লাস K2 কিউব প্লাস 1, এটা লিখে দিলাম। তাহলে কি হলো ব্যাপারটা, তাহলে অর দিয়ে এখানে লিখতে পারি এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস কি হবে সি কিউব এ কিউব ইকুয়াল টু K3 দিয়ে ব্র্যাকেটের মধ্যে নিচের পোর্শনটা এ বি সি, এখানে কি হবে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব হলো। তাহলে অতএব এই যে ধ্রুবক আর ইকুয়াল চিহ্ন উঠে যাবে, উঠে গিয়ে একসাথে কম্বাইন্ড হয়ে ওরা কি বসবে সমানুপাতিক হয়ে গেল কি এ বি সি ব্র্যাকেটে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, শেষ। এটাই উত্তর, দেখে নাও, ঠিক আছে।